হ্যালো বন্ধুরা, আমাদের এসডিটিভি চ্যানেলে আপনাদের স্বাগতম। আমি দীপিকা চলে এসেছি আপনাদের জন্য গীতা এলএলবি সিরিয়ালের আপডেট নিয়ে। গীতা তার অগ্নিজিৎ মুখার্জিকে জানায় যে আপনি চিন্তা করবেন না, ওই বাড়ির প্রত্যেকটা ঘরে ট্রান্সমিটার লাগানো রয়েছে। আমি নিশ্চিত রিসেপশনে ধীমান সেন আসবেই, ওনাকে ছাড়া এই অনুষ্ঠান সম্পন্ন কোনোভাবেই হতে পারে না। আর তখন কোনো না কোনো কথাবার্তা তো ওদের মধ্যে হবেই, আর সেগুলো আমি রেকর্ড করে নেব, আর সেখান থেকে আমি প্রমাণ জোগাড় করে নেব। প্রলয় হবে, আপনি চিন্তা করবেন না, আপনাকে আমি নির্দোষ প্রমাণ করেই ছাড়ব। আর মেহেক এবং আমি দুজনে ঠিকও থাকবো। চলো এলিন। ও কি বলে গেল আমি কিছুই বুঝতে পারলাম না। তুমি চিন্তা করো না দাদা, আজকালকার যুগের মেয়ে প্রলয়কারিণী, তারা যেমন সব কিছু তছনছ করতে পারে তেমন আবার ঠিকও করতে পারে। তুমি কেন চিন্তা করছো? গীতা এবং মেহেকের ওপর ভরসা করো, ওরা সব কিছু ঠিক করে নেবে। গীতা ঘরে গিয়ে দেখতে পারে এলিনের সঙ্গে যে সমস্ত প্রণামীর জিনিসপত্র সাজানো হয়নি। এখন এগুলো আমাকে সব সাজাতে হবে? আজকে থেকেই সবাই সাজগোজ শুরু করেছে নাকি? কালকে রিসেপশন, আজকে এগুলো করার কি মানে আছে? তখনই স্বস্তিক পেছন থেকে এসে মাথায় শাড়ি তুলে দেয়। গীতা ঘুরে দেখতে পারে স্বস্তিককে। আরে আপনি, এলিন কোথায়? ওকে তো আমি বলেছিলাম তোমাকে এই ঘরে ডেকে নিয়ে আসতে, কিন্তু কেন? তোমাকে কতদিন কাছে পাই না গীতা। তুমি কি সব সময় অন্যের ভালো করতে গিয়ে, অন্যকে ন্যায় বিচার পাইয়ে দিতে গিয়ে নিজের স্বামীর ভালোবাসা ভুললে চলবে? দরজা খোলা আছে, এরকম করে কাছাকাছি সামনাসামনি একদম আসার চেষ্টা করবেন না। কেন? এই বলে স্বস্তিক গিয়ে দরজাটা লাগিয়ে দিয়ে আসে। বলে, দরজা কেন লাগালেন? দেখুন স্বস্তিকবাবু, আমার অনেক কাজ আছে, আমাকে সেগুলো করতে হবে। তুমি চিন্তা করো না, সমস্ত প্রণামীর জিনিসপত্র পাশের ঘরে গোছগাছ করা রয়েছে, আর সেগুলো আমি নিজে দেখেছি। তোমাকে কিচ্ছু করতে হবে না। এখন তুমি আমার সঙ্গে চুটিয়ে প্রেম করবে। কিন্তু নিচে তো শ্বশুরমশাই আছে, তাতে কি? জানে না অনেক অল্প বয়সে আমার মায়ের সঙ্গে আমার বাবা অনেক চুটিয়ে প্রেম করেছে, যার ফলস্বরূপ কিন্তু আমি জন্মেছি। তাহলে তার ছেলে হয়ে আমাকে তো আরও বেশি প্রেম করতে হবে বলো? একলা তো আর করা যায় না, দুয়ে দুয়ে আমরা 4 হলাম। এখন প্রেমটা জমবে বলো? এই বলে গীতাকে জড়িয়ে ধরে। এরপরে গীতার সঙ্গে মিলে গিটার নিয়ে সে একটা গান গাইতে শুরু করে। আর নিচ থেকে অগ্নিজিৎ মুখার্জি প্রলয় গান শুনছে আর বলছে যে আমার ছেলেটা বেশ ভালো গান গায়, তাই না? শুধু ছেলে নয়, গীতা বৌমাও কিন্তু খুব ভালো গান করে, দেখছো তো তুমি? হ্যাঁ, ওরা দুজনে খুব ভালো থাকুক। ওদের ভালোবাসা যেন সারা জীবন এরকমই পরিপূর্ণতা থাকে, এটা সবসময় আমি প্রার্থনা করি। গীতাও স্বস্তিকের সঙ্গে গলা মেলাচ্ছে। এরপরে দুজনে অনেক ঘনিষ্ঠ মুহূর্তে চলে যায়, একে অপরের কাছাকাছি সময় কাটায়। ঠিক সেই মুহূর্তে ভজন মিত্তির ফোন করে বসে আর বলে, কি গীতা এলএলবি, তুই কেসটা নিয়ে আবার কোর্টে মুভ করেছিস? তুই চিনিস না ধীমান সেন এবং কিরণ কান্তিকে? তুমি চেনো না ভজন মিত্তির আমাকে? আমি গীতা গাঙ্গুলি, বিয়ের পর হয়েছি গীতা মুখার্জি, ওয়াইফ অফ স্বস্তিক মুখার্জি আর অগ্নিজিৎ মুখার্জির পুত্রবধূ। আমার ঠিকানা হচ্ছে মুখার্জি পরিবার, আর আমি পেশায় একজন ক্রিমিনাল লয়ার। যেখানে যেখানে বিপদ দেখব, অন্যায় দেখব, সেখানেই কিন্তু ঝাঁপিয়ে পড়ব, সেটা তুমি লিখে রাখো। আর কেন ফোন করেছো আমাকে? ধমকি দেওয়ার জন্য? সেগুলোতে গীতা ভয় পায় না। কালকে রিসেপশনে কিরণকান্তির বাড়িতে আমি যাচ্ছি, সেখানে যেন কোনো বাবাল না হয়, বুঝতে পেরেছো? ওই অনুষ্ঠান পণ্ড করার একদম চিন্তা করবে না তুমি, তাহলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। আর আমি ওখানে যাব, যদি দেখি এরকম কোনো কিছু তুমি করছো, তাহলে ওখানেই এমন মার মারবো বলে রাখছি। পুরো ক্যালকাটা জানে যে গীতা এলএলবির কোর্টের ভেতরে মুখ চলে আর কোর্টের বাইরে হাত চলে। এমন মার মারবো না যে 7 দিন হাসপাতালে বেডে শুয়ে থাকতে হবে, হাড়গোড় কিচ্ছু খুঁজে পাওয়া যাবে না। সেটা নিশ্চয়ই ভালো হবে না। এই গুড বাই, এই বলে ফোন রেখে দেয়। ভজন খানিকটা চিন্তা টেনশনে পড়ে যায়। স্বস্তিক এসে বলে, বাহ, তুমি তো খুব ডেঞ্জারাস আসো, এরকম করে মানুষকে ধমকি দিচ্ছ। আমি কতটা ডেঞ্জারাস আপনি এখন আমাকে চিনতে পারেননি। এই বলে স্বস্তিককে ধাক্কা মেরে বিছানায় শুয়ে তারা দুজনে নিজেদের ঘনিষ্ঠ মুহূর্ত কাটায়। এদিকে কিরণকান্তির বাড়িতে এসে ভজন বলছে, দেখুন, আমার কিন্তু পুরো ডাউট রয়েছে মেহেক এবং কৃপানের বিয়ে নিয়ে। আমি ভাবতেই পারছি না যে গীতা খুব সহজে মেনে নেবে এই বিয়েটাকে। ওর ননদকে এই বাড়িতে পাঠিয়ে দিল। আমি হাত জোর করছি ভজন মিত্তির, আপনি আর এরকম করে আমার বাবা মায়ের কান ভরবেন না। কালকে তো ভাত কাপড়ের অনুষ্ঠান, তারপরে রিসেপশন রয়েছে, ফুলসজ্জা রয়েছে, এই দুটো দিন আপনি ছেড়ে দিন, তারপরেই আসল সত্যিটা কী সেটা জানা যাবে। আমরা তো স্বামী স্ত্রী, তাই না? সেটা প্রমাণ হয়ে যাবে। তাহলে কেন এরকম করছেন আপনি, সেটাই তো বুঝতে পারছি না। তখনই সেখানে পদ্ম চলে আসে, বলে, অনেক তো রাত হলো, আপনি খাবারটা খেয়ে নিন। এই,
আমি খাবার খাবো কি খাবো না সেটা তুমি বলার কি? হ্যাঁ, আমি এখন খেতে ইচ্ছে করছে না, বুঝতে পেরেছো? আমি বুঝতে পারলাম না, এখনও মেহেক বাড়িতে ফেরেনি, অনেকটা রাত হয়ে গেছে। বাড়ির বউয়ের এতটাও কি বাইরে ছেড়ে দেওয়াটা উচিত? কোথায় আছে, কি করছে, কিছুই বুঝতে পারছি না। ওর বাপের বাড়ি ফোন করেছিলাম, সেখানেও যায়নি। কোথায় সারাদিন ঘুরে বেড়াচ্ছে, মনোমালিন্যতা করছে, সেগুলো তো জানা দরকার। তখনই চলে আসে আর বলে, কি ব্যাপার, তুমি কোনো মেয়েকে অসম্মান করবে না কিন্তু। আর খাবার খেতে বলছে এতটা সম্মানের সাথে, পদ্ম তুমি খেয়ে কেন নিচ্ছ না? খাবারকে অসম্মান করতে নেই, সেটা তুমি জানো না কৃপু? ও তুমি সারাদিন কোথায় ছিলে? চলো, খিদে লাগেনি? খাবার খেতে হবে না? আমি রেস্টুরেন্টে খাবার খেয়ে এসেছি। কোন রেস্টুরেন্টে তুমি ছিলে? কে ছিল সাথে? কিভাবে খেলে আমাকে সবটা বলো। দেখো কীরকম করে ভজন মিত্তির আমার কাছে জেরা করছে। এই আপনি কি এখানে উকালতি দেখাতে এসেছেন নাকি? এরকম ব্যবহার আমার সঙ্গে একদম করবেন না, বুঝতে পেরেছেন? আরে বৌমা, মাথা গরম করো না তো, বুঝতেই তো পারছো। দেখো, এই সমস্ত কিছু এই বাড়িতে চলবে না কৃপু। দেখো কাকুসোনা আবারও আমাকে বকাবকি করছে, আমি কিন্তু এগুলো ভালো লাগছে না। ঠিক আছে, আর বকবে না। ড্যাড তুমি এরকম করো না, কেন বুঝতে পারছো না? আর শোনো না, আমাদের যখন কালকে ভাত কাপড় হয়ে যাবে, ফুলসজ্জা, রিসেপশন হবে, তারপরে আমি লক্ষ্মী বৌমা হয়ে থাকবো। আর এসব করে বেড়াবো না, উড়নচণ্ডী হব না। তুমি যতক্ষণ না খাবে আমিও খাবো না, তুমি যখন খাবে তখন খাবো। ঠিক আছে কৃপু, ঠিক আছে। ভজন ভাবে ছেলে মানুষ তো, ভালোবেসে এতটা দুর্বলতা যে সব কথাই মেনে নিচ্ছে মেহেকের। ভজনকে এসে বলে, দেখুন আমি এই বাড়ির বউ, আমি এই বাড়ির কর্ত্রী, বুঝতে পেরেছেন? আপনি এই বাড়িতে এসে একজন লয়ার হিসাবে হাত পেতে টাকা নিয়ে যান। তো টাকা যে দিচ্ছে আর টাকা আপনি হাত পেতে নিচ্ছেন, এই দুজনের মধ্যে সম্পর্ক সম্বন্ধ কী সেটা মাথায় রেখে কথা বলবেন। এমন কোনো কথা বলবেন না যাতে করে আমি আপনাকে অপমান করতে বাধ্য হই, বুঝতে পেরেছেন? আর কৃপান, তুমি গিয়ে খেয়ে নাও না। মা চলো, থাক, ওনাকে যেতে হবে না, আমি আপনাকে বেড়ে দিচ্ছি। কৃপান তুমি যাও, গিয়ে খেয়ে নাও। তাই না? তুমি তো খাবে। হ্যাঁ, আর আমি যে কথাগুলো বললাম ভজন মিত্তিরকে, ঠিক বলিনি? একেবারে ঠিক বলেছ। আমি কখন থেকে ওকে বোঝাচ্ছি, ও আমাদের বিয়েটাকে মিথ্যে প্রমাণ করার জন্য ভজন মিত্তির উঠে পড়ে লেগেছে। আমি বুঝতে পারছি না কেন। তুমি আর আমি দুজনে স্বামী স্ত্রী, ও কেন মেনে নিতে পারছে না এই সহজ কথাটাকে? আমাদের তো বিয়ে হয়ে গেছে আফটার অল। পদ্মর সঙ্গে খাবার খেতে চলে যায়। আর দেখুন ভজন মিত্তির, অনেক রাত হয়ে গেছে, এখানে দাঁড়িয়ে পাহারাদারিটা আপনাকে না করলেও চলবে। আপনি এখন চলে যান নিজের বাড়িতে, সেখানে গিয়ে বিশ্রাম নিন। আমি ঠিক কথা বলেছি তো? এই বলে চলে যায়। দেখলেন তো আপনি কিভাবে আপনার বৌমা আমাকে অপমানটা করলো? আর আমি বলছি, এই বিয়ে নিয়ে গীতা কোনো ছক কষেছে, আর সেটা আমি প্রমাণ করেই ছাড়বো। থাক না ভজন, এই দুটো দিন একটু কৃপান যেটা বললো সেটা মেনে নাও, না হলে আমার ছেলেকে কিন্তু সামলানো যাবে না। আর তারপরে যা করার করা যাবে। মেহেক ঘরে এসেই কিরণ কান্তির ফোন করে গীতাকে আর বলে, গীতা বৌদি আমি এই ঘরে ঢুকে পড়েছি। মেহেক, তুমি প্রত্যেকটা কোণা খুব সুন্দর করে সার্চ করো, কোনো না কোনো প্রমাণ আমাদের পেতেই হবে মেহেক, তাহলে আমি তোমার কোর্টে দাঁড়িয়ে বাবাকে নির্দোষ প্রমাণ করতে পারবো। আমার যেমন দায়িত্ব আছে তোমারও আছে। তুমি, আমি লাইনে রয়েছি, সব কিছু করতে শুরু করে দাও। মেহেক তখনই সমস্ত বিছানা, এমনকি যা যা জায়গা খোঁজার প্রয়োজন সবটা খুঁজতে শুরু করে। কিন্তু হঠাৎ করে আলমারির দিকে নজর যায়, সেখানে একটা ডয়ারে ফাইল রাখা থাকে। আর সেই ফাইলটা দেখতে যাবে, তখনই হাত থেকে পড়ে যায় হঠাৎ করেই দরজা নক করার শব্দ। মেহেক বলছে, কে? কোনো, আমি আসছি। আলমারিটা আস্তে করে চাপিয়ে দিয়ে মেহেক দরজা অল্প একটু খুলে দিয়ে বলে, কি ব্যাপার আপনি? হ্যাঁ, আমার এই ঘরে কিছু কাগজপত্র রয়েছে। কেন? আপনি জানেন না যে ঘরে বৌমা থাকে সেই ঘরে এরকম ধাপ ধাপ করে যখন তখন নক করে আসা লাগেন? আপনি কি এতটুকু জানেন না কাকুসোনা? আপনার মধ্যে কি কোনো মনুষ্যত্ব নেই? না, আসলে আপনার ঘরে আমি থাকছি, সেজন্য একদিনের মধ্যে নিশ্চয়ই কোনো খাজানা লুটে নেব না আপনার। আমি সেটা বলিনি। তাহলে কি বলতে চাইছেন? আমার হাতে এমন কিছু চলে আসবে যার জন্য আপনার অনেক বড় সমস্যা হতে পারে? এসব কি বলছো? আরে আমি তো মজা করছিলাম। সরো, আমি আমার কাগজপত্রটা নিয়েই চলে যাব। আপনার একটুও খারাপ লাগছে না এরকম করে আমাকে এই ঘর থেকে তাড়িয়ে দিতে? কৃপানকে ডাকবো আমি? এই বলে কৃপু কৃপু বলে চিৎকার করতে লাগে। মেহেক চিৎকার করবে না, 100 বার করবো। আপনি কি শুরু করেছেন এখানে রাত দুপুরে? কিরণকান্তি না পেরে বলে, ঠিক আছে তুমি তাহলে আজকে ঘুমাও, কালকে আমি আমার কাজগুলো সেরে নেব। এই বলে চলে যায়। প্রথমে গীতা ভয় পেয়ে গিয়েছিল মেহেক সামলাতে পারবে কিনা। কিরণকান্তি যে চালাক, মেহেক বুদ্ধি করে সামলে নেয়। এরপরে গীতাকে বলে যে এইখানে একটা চিপস পাওয়া গেছে, সিম, সেটা কি করব?
সেটা তোমার কাছে রেখে দাও মেহেক। কালকে সুযোগ মতো তোমার কসমেটিক্সের বক্সে আমি মোবাইল পাঠিয়ে দেবো, সেটাতে সিমটা ভরে নেবে। তাহলে পর থেকেই খেলা শুরু হয়ে যাবে। কি হতে চলেছে গীতা এলএলবি সিরিয়ালের পরবর্তী টুইস্টে? মেহেক প্রমাণের ফাইল খুঁজে পেতেই কিরণ কান্তি দরজায় হাজির। গীতার কারণে বেঁচে উঠল। গীতা আজকে যেভাবে বুদ্ধি খাটিয়েছে, এতে করে কোনোভাবেই অগ্নিজিৎ মুখার্জি ফাঁসবে না, বরঞ্চ তার যেভাবে জিম্মি বানিয়ে সমস্ত কাজ করে নিচ্ছিল, সেই সব কিছু কাজ বন্ধ হয়ে যাবে। অগ্নিজিৎ মুখার্জি নির্দোষ প্রমাণিত হবে এবং আসল অপরাধীকে গীতা শাস্তি দেবে। সঞ্জয় চৌধুরীর খুনে কে কে জড়িত সবটা জেনে যাবে। কি ঘটবে এবার জানতে চোখ রাখতে হবে আমাদের চ্যানেলে। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই করে ক্লিক করুন।